years of TV, what a ride it's been. From rabbit ears to flat screens lean. It started black and white with antennas tall. Dad yelling, don't touch that dial at all. But we laughed, we cried, we learned to cook. Got lost in shows, learned not from a book. Oh, I'm 50 and fabulous, hear me snore. Living my truth, just not on the floor. I may misplace my glasses on my head, but I laugh so hard I forget what I said. 50 years of TV, what a golden run. It made us lazy, but oh so fun. Now TV, 10 people, fights galore. Change the channel, there is no more. 1977-এ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ক্রিকেট, ইডেন গার্ডেন্স, আমি আর আপনি প্রডিউসার, এবং সেইখানে ফার্স্ট ডে এইখানে এই সমস্ত তুমি যেটা সাধারণের জন্য করে থাকো এই অনুষ্ঠানটা, তাহলে কিন্তু বলতে হবে যে আমি হচ্ছি ড্রামা প্রডিউসার ছিলাম। আমি কি করে মানে ক্রিকেট প্রডিউস করছি, আমরা যে সবাই অনেক কিছু প্রডিউস করতাম একসঙ্গে, হ্যাঁ নিজেরটাও করতাম, অন্য জায়গায় গিয়ে করতাম, অনেক অনেক স্পোর্টস কভারেজ আমি করেছি, অনেকেই এরকম করেছে। ইনফ্যাক্ট তুই ড্রামা করেছিস, আমি বলছি ড্রামা করেছিস। তো আমার মনে আছে সেইখানে লালা অমরনাথ ছিলেন এক্সপার্ট কমেন্টেটর। তো লাঞ্চ হবে ঠিক সেই সময় লালা অমরনাথকে কিশোর ভীমানি জিজ্ঞেস করেছে একটা কিছু, আর উনি কাঁচা পাঞ্জাবিতে একটা গালাগালি এয়ারে চলে গেল। ফর্চুনেটলি আনফর্চুনেটলি মীরাদি বাসে বসেছিলেন, সেই সময় গেছেন। উনি ভ্যানের ভেতরে এসে আপনাকে আর আমাকে কে যেন কেন মাইক কাটতে পারেনি চিৎকার চেঁচামেচি করেছিলেন। মীরাদি যে ছিলেন আমাদের গার্জেনের মতো, মীরাদি একদম দিদির মতো, দিদির মতো মীরাদি ডাকতামও আমরা, মানে অফিসিয়ালি তো দিদি বলে ডাকার কথা নয়, তবু আমরা মীরাদিই বলতাম। আমাদের একটা সাদা ওবি ভ্যান ছিল, ওটা একটা বোধহয় জার্মান ওবি ভ্যান, সেটা থেকে ট্রান্সমিশন হতো, সেটা থেকেই রেকর্ডিং হতো। প্রথম একটা ভ্যান এলো নীল রঙের, সেটা একটা সময় এলো যখন মোহনবাগান ভার্সেস কসমস খেলা হবে ইডেন গার্ডেন্স থেকে। তা আমরা ভাবলাম নতুন ভ্যান এসছে, নতুন ভ্যানেই আমরা শুরু করি। তো নতুন ভ্যান গিয়ে ইডেন গার্ডেন্সে লাগানো হলো। আমি প্রডিউসার, আমার সঙ্গে হচ্ছে কল্যাণ ঘোষ। আর তখনকার দিনে আমি সিগারেট খেতাম। তো কল্যাণকে বললাম সব ক্যামেরা ব্লকিং টকিং হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি নিচে গেলাম, কল্যাণ তুই থাক, একটা সিগারেট ফিগারেট ফুঁকে আসি, এরপরে 5 মিনিট পরে শুরু হবে খেলা। তা আমি নিচে ফুক করছি, হঠাৎ কল্যাণ এইটুকু মুখ হয়ে গেছে, হয়ে বেরিয়েছে, ওইদা ওইদা কি আছে, টক ব্যাক তো চলছে না, কেউ কিছু শুনতে পাচ্ছে না, হ্যাঁ ক্যামেরাম্যানের সঙ্গে আমরা আলাদা হয়ে গেছি, হ্যাঁ শিখে রে। হ্যাঁ এইবার কল্যাণ ঘোষ যে অলিম্পিকে যায়নি কেন জানি না, কল্যাণ ঘোষকে আমি বললাম সব ক্যামেরাম্যানকে বলে যে কথা কিচ্ছু শুনবে না, লাইভ টেলিকাস্ট হবে, এবং প্রত্যেকে বলে দেওয়া হলো। আমার মনে আছে 3 নম্বর ক্যামেরা, যেটা ক্লোজ আপ ক্যামেরা, মাথায় পাখি ছিল, মানে SN দে, আমি বলেছিলাম যে তুই বকলে দে, খালি পেলেকে ধরে রাখবি, সেও পেলেকে ধরে রাখবে, আর অন্য দুটোকে একটা লংয়ে আর একটা মিড শটে ফলো করবে। কল্যাণ যে দৌড় দিয়েছিল ওখান থেকে ভ্যান থেকে, আমার মনে আছে, ওই রকম দৌড় আমি দেখিনি। ওপরে সব কটা ক্যামেরা দৌড়ে বোধহয় 2 মিনিটের মধ্যে, 2.5 মিনিটের মধ্যে আবার ফিরে চলে আসবেন। এবার ওরকম যে কেউ দৌড়তে পারে আমার কোনো ধারণা। অভিজিৎ দাকে ইন্টারফেয়ার করে বলছি, ওই দৃশ্য, ওই সিচুয়েশন আমি বোধহয় জীবনে কোনোদিন ভুলবো না, যেটা অভিজিৎ দা যা দিয়ে শুরু করলেন। তো
খেলা হচ্ছে, পেলে রয়েছে ইনভলভ, আর প্রচুর দর্শক ওখানে। আর অভিজিৎ দা প্রডিউসার, আমি যে ওনাকে হেল্প করছি অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। আমি তখন, আমার তো শুরু হয়েছিল প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দূরদর্শনে। তো তখন যখন অভিজিৎদার নিচে নেমে গেলেন অভিযান থেকে সিগারেট খাওয়ার জন্যে, আমিও সিগারেট খেতাম তখন, আমি তখন শেষ করে চলে এসেছি। তখন অভিজিৎদা বলে গেল যে একটু তুই মাইক টেস্ট, এই টেস্টগুলো করে নে, অডিও টেস্টগুলো করে নে, সব কমিউনিকেশন ঠিক আছে কিনা। আমি তখন টেস্ট করতে গিয়ে যাচ্ছি পাখিকে, দে ঠিক আছে, আর ইউ ওকে, আর ইউ গেটিং মি। তো তারপরে অন্যান্য ক্যামেরাম্যান কারা ছিল আমার ঠিক মনে পড়ছে না এখন, সবাইকে বলছি, কেউ কোনো জবাব দিচ্ছে না। আর ওই জবাব না দিলে অন্তত ক্যামেরাটাকে নট করে তখন, তাও করছে না। আমি বললাম কি হলো এটা, আমি তো ভয় পেয়ে গেছি তখন। তখন আমাকে পাশে যে ভিএম ছিলেন, নাম আমার মনে নেই এখন কে ছিলেন, উনি বলছেন যে বোধহয় টকব্যাক ফেল করেছে, তো এই তো এখন তো কমিউনিকেশন হবে না। আমি বললাম কি 2-3 মিনিটের মধ্যে টেলিকাস্ট হতে যাচ্ছে, আর পেলে ইনভলভ রয়েছে এখানে, দর্শক পেটাবে ধরে আমাদের। তো আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে, আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে গেছে একেবারে। মানে আবার অভিজিৎদার সঙ্গে রয়েছেন, এর আগে আমি অভিজিৎদার সঙ্গে কাজ তো করেছি অনেক দীর্ঘদিন, তখন সেই কথাগুলো একটু পরে বলবো। তখন আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছি, নেমে গিয়ে বলছি অভিজিৎদা টকব্যাক কাজ করছে না। অভিজিৎদা সিগারেটটাকে ফেলে দিয়ে সঙ্গে থেকে বলেছে তুই যা চট চট চট, এরকম করে ছোট ওখানে গিয়ে বল ওদের যে করছে না, ওই ক্যামেরা কি শট দেবে, সেই ক্যামেরাগুলোকে সেইভাবে ফিক্স করে চলে আয়। আমি বলে দিচ্ছি তোকে, পেলেকে একজন ধরবে, অডিয়েন্স একজন ধরবে, আর একটা লং, একটা মিড শট, এইভাবে ধরবে। আমি সেগুলো বলে ছুটেছি একেবারে লিটারেলি, গিয়ে ওখানে বলে আবার ফিরে এসেছি। ফিরে এসে অভিজিৎদা তখন ওই শটগুলো পেয়েছে, আবার ছুটেছি। মানে তখন আমি আই প্লেড দ্য রোল অফ এ শাটল কাপ। একবার যাচ্ছি ওখানে, আবার আসছে এখানে, তখন টকব্যাক আর চলছে না। তার অনেকক্ষণ পরে গিয়ে টকব্যাক ঠিকই হয়নি, মাঝখান থেকে সেকেন্ড হাফে গিয়ে সিসিউ ফেল করে গেল, মানে সব ক্যামেরা চলছে। আমি এখানে বলছি অবিনাশ চন্দর, বনবিহারী পাহাড়ি, রণবীর ভট্টাচার্য, কান্তি ভাই তেওয়ারি আর পাখি এসএন দে, এই হচ্ছে ক্যামেরাম্যান ছিল। আমাকে জিজ্ঞেস করলো যে সব নাম লিখছে, কাকে কাকে ঢোকাবে। তা আমাকে বললো আমি না ক্যালকাটা টিভি চ্যানেল, আমি বললাম 4, লিখে নিল। তারপরে আমাকে আবার কারা কারা জিজ্ঞেস করছে চ্যানেল 4টা বলি কেন, না ওদের দেশে তো চ্যানেলে ভরা, হ্যাঁ আমাদের একটা টিভি সেন্টার বা দূরদর্শন বলে তো হবে না। তা আমি বললাম চ্যানেল 4, তখন তো অ্যানাউন্সমেন্ট হতো না, চ্যানেল 4 1 ব্যান্ড 1 চ্যানেল 4, ওই চ্যানেল 4টা চালিয়ে দিয়েছি আমি তখন। এইবার হলো কি, পেলেকে বলা হচ্ছিল খেলার মাঠ থেকে এসে ওই কাঁথা পায়ে বসে থাকতে, আমরা সে কিন্তু অনেকক্ষণ নাকি বসেছিল। ও তো অন্য রাস্তা দিয়েছে, আমরা তো ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে তো পাইনি। লাস্টে জায়গায় আমরা যখন ঢুকলাম, নাম বলল টিভি চ্যানেল 4কে, আমরা বসিয়ে দিল, বললো স্যার আসবে। আর যে লোকটা ছিল ও তো ওই দেশই, আর্ধেক ইংরাজি বোঝে না, কিছু না। তো বসার পরে পেলে এলো সুট টুট, ও তো বললো সরি, আমি তো বসে ছিলাম। বিভাস বোস ছিল, মিরাদি ছিল। এবার আমরা ওখান থেকে একটা কার্ড পেয়েছিলাম, ইনভিটেশন, সেই সন্ধ্যেবেলার দিয়ে হবে, তো ফাংশনে পরে যাবো এরকম। প্রতীপ রায় ছিল, কে ছিল আমার মনে নেই তখন। এইবার হলো কি, আমরা ফিরে অত সই আমি চেয়েছিলাম, ওটা লিখে দিল আমিগো, তো জানলাম আমিগো মানে ফ্রেন্ড। এরপরে মিলে দিকেই বললাম যে সিগনেচার নিয়েছে এরকম, শান্তনুকে না কে ছিল ক্যামেরা ইয়েতে সাউন্ডে মনে নেই, তাকে বললো যে তুমিও পেয়েছো? তো বলছে যে না বোধ হয় না, কি বলছে, বলে বেঁচে দাওনি তো আবার। এইরকম টুকরো কথা কি এখন মনে নেই আমার, ওইসব কথাগুলো মনে আছে যে বলেছিল এগুলো। তো মিলাদি ছিল অর্ধধনন লোক,
একটু বলা দরকার, আমি অভিজিৎ দাকে প্রচন্ড ভয় পেতাম তখন। নট দ্যাট উনি আমাকে বকাঝকা করতেন বা কি করতেন, এসব জন্য নয়। আমি ওনার ট্যালেন্ট দেখে, ওনার প্ল্যানিং দেখে, ওনার এক্সিকিউশন, ওনার প্রোডাকশন, সব কিছু মানে শেখার মতন। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি না, এটা অস্বীকার করার আমার কিচ্ছু নেই। আমি বলবো, একদম জবাব নেই ওনার সামনে বলছি। আজকে আমি বলে কোনো বাবা পাওয়ার মতন বিশেষ কিছু পাবো না, কিন্তু যেটা সত্য সেটা বলবো, দূরদর্শন মনে রাখবে। ওটা ছিল 3। আর বিভাসদাকে আমি প্যানেলে দেখেছি, যেমন প্রদ্যুৎ তো খুব কাম অ্যান্ড কোয়াইট অন দ্য প্যানেল। বিভাসদা তো সিনিয়র পার্সন, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। নাটকে যখন পরবর্তীকালে এলাম, বিভাসদা, আমি একটু বেশি বলে ফেলছি কারণ আমার এক্সাইটেড হয়ে বলছি, মানে এই নামগুলো না নিলে ওদের সঙ্গে যে কাজ করেছি আমি, ওদিকে যদি আমি ওদের এইগুলো না উল্লেখ করি আমাদের শুরুর জীবনের কথা, তাহলে বোধহয় খুব অন্যায় হবে। স্টেটসম্যানের ভিন্টেজ কার র্যালি হবে। তো এসিএল ক্যামেরা, মানে 100 ফিটের রোল, হাতে ছোট 100 ফিটের রোল নিয়ে আমরা তখন ফিল্মে শুটিং হতো। তো আমি ভাবলাম খালি একটা র্যালি কাভারেজ করে কী হবে, একটা ডকুমেন্টারি বানাই। তো আগে কি হতো, সেখান থেকে এটা ওটা সেটা করে অনেকক্ষণ করলাম। তখন কুমারী বলে একটা রেসিং গাড়ি ছিল, এবং সেই রেসিং গাড়িটা কিনিলাল চালাতো। আমার মনে আছে যে ওতে বসা খুব ডিফিকাল্ট ছিল। আমি তখন ওটার ভেতর এবং বসে তুই ছবি নিবি কিছু, আর উপর থেকে পুরো ধুলো উঠছে, তুই যখন নামলি তোকে চেনা যাচ্ছে না, পুরো ধুলো। আমি তো দেখতে পাচ্ছি না, লেজও গার্ড হয়ে গেছে। তো আজকালকার দিনের মতন তখন গিম্বল নেই, চলতি গাড়ি থেকে হাতে তুলতে হয় ক্যামেরা। এই তপন একটা এসিএল, মানে একটা 100 ফিটের রোলের ক্যামেরা, যেটা 3 মিনিট অ্যাট এ স্ট্রেচ তোলা হতো, তাতে যে অসাধারণ ট্র্যাক শটস নিয়েছিল তার মধ্যে কোনো একটা জার্ক পর্যন্ত নেই। এই তপন এবং গৌতম ভৌমিক যে কার্টুন করেছিল এইগুলো, আর ইন্দর পাল কাপুর ছিল আমাদের এডিটর। এদের জন্যই বোধহয় এইটা সিলেক্টেড হয়েছিল 2টো ফেস্টিভ্যালে। একটা হচ্ছে প্রিজানুস জার্মানিতে, আর একটা হচ্ছে সিরিয়াতে। গুয়াহাটিতে ইন্ডিয়া ভার্সাস ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার হবে ক্রিকেট। খুব সম্ভবত সালটা 1983। আর এর প্রযোজকদ্বয় হচ্ছেন শ্রী অভিজিৎ দাশগুপ্ত এবং কল্যাণ ঘোষ। এই অভিজিৎ দাশগুপ্তর মস্তিষ্কে সব সময় নতুন পরিকল্পনা ঘুরে বেড়াতো। আমরা গুয়াহাটিতে পৌঁছে গেছি, আমি গ্রাফিক্স করার জন্য রেডি। এমন সময় শ্রী দাশগুপ্তের মস্তিষ্কে নতুন একটি কল্পনার আবির্ভাব ঘটল। কি না, এ পর্যন্ত যত ক্রিকেট সম্প্রচার হয়েছে সর্বভারতীয়, তাতে আউটগুলি একদম সরাসরি দেখানো হয় মাঠ থেকে ক্যামেরাতে। তো এবারে যদি সেগুলি কার্টুনসের মাধ্যমে দেখানো হয়, কীরকম হবে? তো আমারও ব্যাপারটি খুবই অভিনব লাগলো। লেগে পড়লাম সাথে সাথে কার্টুনস তৈরি করতে, অন্যান্য এক গুচ্ছ ক্যাপশনের সঙ্গে কার্টুনসও রেডি করতে লাগলাম। এখন সেই আউটের কার্টুনসগুলি কি কি? খেলা শুরু, ঠিক সময় মতো কার্টুনসগুলি ব্যবহার করা হচ্ছে। এরপরে খেলা শেষে সর্বভারতীয় দর্শক ভীষণভাবে পছন্দ করলেন এই অভিনব কার্টুনস সিরিজ। তারা সবাই খুশি, আমরাও খুশি।
কলকাতায় আমরা ফিরে এসেছি। কিছুকাল পরে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি কেন্দ্রের এক সহকর্মী আমার কাছে এসে আবদার করলেন যে ওই কার্টুন সিরিজগুলি তার চাই। তো আমিও সানন্দে তাকে হ্যান্ড ওভার করে দিলুম। ওখানে খেলা চলছে, আর ওই আমার সহকর্মী বন্ধুটি ভিআইপি এনক্লোজারে ক্যাপশন স্ট্যান্ড রেখে সেখান থেকে ফিট করে যাচ্ছেন কার্টুনসগুলি ঠিক ঠিক সময় উপযোগীভাবে। এমন সময় ছোট্ট একটি ব্রেক হয়েছে। একজন উচ্চপদস্থ আমলার আবির্ভাব সেখানে। কি না, কোনো এক মন্ত্রী, স্থানীয় ভিআইপি ব্যক্তি, তিনি দূর থেকে ওই একই এনক্লোজারে বসে আছেন, দূর থেকে ওই কার্টুনসগুলি লক্ষ্য করেছেন এবং তিনি ওটার ক্লোজ ভিউ চান আর কি, সামনে থেকে দেখতে চান। তো আবার একটি ছোট্ট বিরতিতে আমার ওই সহকর্মী বন্ধুটি ওই পুরো কার্টুনের সেটস সেই মন্ত্রীর কাছে নিয়ে হাজির। ভয়ঙ্কর খুশি উনি, খুব পছন্দ, এবং তার ফলে হলো সাথে সাথে আমার সেই বন্ধুটির তাদের সঙ্গে ডিনারের দাওয়াত হয়ে গেল। অতঃপর আমার সেই বন্ধুটির মন্তব্য, কার ডিনার করার কথা, কে করছে? আমার একটা মজার ঘটনা মনে পড়ে। দিনের বেলাতে এডিটিং করার সময় পেতাম না, সুতরাং আমি সপ্তাহে 3 দিন মতন সারা রাত ধরে এডিটিং করতাম। তখন তো ফিল্মের এডিটিং, 16mm ফিল্ম এডিটিং করতে প্রচুর সময় লাগতো। ইন্দারপাল কাপুর আর আমি বসে এডিটিং করছি, রাত 2-2:30 হবে। আমাদের যে এডিটিং রুমটা ছিল সেটা ছিল একটু দূরে, আমরা বলতাম 2 নম্বর স্টুডিও, মানে পেছনের দিকে। আর সবাই বলতো ওইখানে ভূত আছে। সেই ভূত আছে জেনেও আমরা সারা রাত ধরে করতাম। আর গাছের পাতা পুরোনো পড়ে থাকতো, ওই ক্যান্টিন থেকে বলা থাকতো 1 কেটলি চা দিয়ে যাবে, ওই গাছের পাতা জ্বালিয়ে আমরা মাঝে মাঝে চা খেতাম। হঠাৎ ইন্দারপাল এডিটিং ক্যাঁ ক্যাঁ করে এডিটিং করছে। ইন্দারপাল যখন এডিটিং করতো, ও তো সাদাজি ছিল, ওই রাত্রেবেলা এডিটিং করছে, পাগড়িটা খুলে রেখেছে, চুলটা ছেড়ে দিয়েছে, প্যান্টটা খুলে একটা হাফ প্যান্ট পরেছে, একটা স্যান্ডো গেঞ্জি পরেছে, পরে এডিটিং করছে। রাতে 2টার সময় কে আসবে? হঠাৎ দরজাটা কাঁ করে একটু খুললো। যেই খুললো ইন্দারপাল লাফিয়ে উঠে বললো, কে, কোনায় কোনায়, চেঁচামেচি করতে শুরু করলো। আমি বস না, কিছুক্ষণ কুকুর বেড়াল হবে, বস, কাজ কর কাজ কর। আবার দরজাটা বন্ধ হয়ে গেল। আবার 2 মিনিট পরে আবার করে দরজাটা খুলেছে। এইবার ইন্দারপাল কাপুর হাফ দাঁড়িয়ে ফ্রিজ হয়ে গেছে একদম। একে তো ভূত, তার মধ্যে মধ্যরাত, আমরা দুজন ছাড়া ধারে পাশে কেউ নেই। তারপর ওখানে দেখা যাচ্ছে একটা মুখ ঢুকলো। মীরাদি আর তখন আমাদের যে ইঞ্জিনিয়ার ইনচার্জ ছিলেন শ্রীনিবাস বলে, দুজনে রাতেই ইন্সপেকশনে এসছেন। আপনি ভাবুন, রাত 2টোর সময় 2:30টার সময় দুজনে এসে দেখছে কিছু হচ্ছে কিনা। উনি দেখেছেন, উনি পরে আমাকে বলছেন, আমি ভাবলাম রাত 2:30টার সময় অভিজিৎ কোন মেয়ের সঙ্গে বসে এডিটিং করছে। হ্যাঁ, তো ইন্দারপাল কাপুর পেছন থেকে তো চুল খোলা। তারপর যখন ঢুকেছে, ম্যাডাম বলে ফ্রিজ হয়ে গেছে আবার।